দেশ এবং প্রবাসী সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৮০তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সামনে। থাকেন অতিথিরা। আজকে আমাদের সাথে দুজন অতিথি সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি জনাব মোস্তফা মাহমুদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। জনাব মোস্তফা মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে সংযুক্ত আরব আমিরাত থেকে আরও যুক্ত হয়েছেন গুলশান আরা। গুলশান আরা, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানের আজকের এই পর্বে। জনাব মোস্তফা মাহমুদ, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে তো আমাদের বাংলাদেশিদের জন্য সরাসরি যেই ওয়ার্ক ভিসা বা জব ভিসা এটি তো বন্ধ সেই 2012 সালের পর থেকে। করোনার পরে আমরা দেখেছি ভিজিট ভিসায় গিয়ে সেখানে অনেকেই কাজ নিয়ে পরিবর্তন করার সুযোগটি পেয়েছে। আবার অনেক কর্মী বা অসংখ্য কর্মী যারা হয়তো প্রতারিত হয়েছেন। একটু যদি এখনকার পরিস্থিতি একটু যদি বলেন, আপনি যেহেতু সেখানে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, দীর্ঘদিন আছেন, একটু যদি আপনার অভিজ্ঞতা পর্যবেক্ষণ একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলা ভিশন অসংখ্য দর্শক রয়েছেন, তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যে 2012 সাল থেকে এদেশে সরাসরি ভিসা বন্ধ রয়েছে, যার কারণে এখানে যারা ব্যবসা করে তারা অনেক কষ্টের মধ্যে থাকে, বিশেষ করে তাদের শ্রমিকের জন্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যদি এটি সরকার যদি সেই 2012 সাল থেকে যদি এই ভিসা প্রসেসিংটা শুরু করতেন, হয়তো আজকের দিনে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি হতো না। এটা আসলে কোনো ব্যক্তি উদ্যোগে এটি নিরসন করা সম্ভব নয়, এটি জি করতে হয়। যার কারণে সফল উদ্যোগ এতদিন পর্যন্ত ছিল না, বিদায় হয়নি। তো এখন যেহেতু একটি সরকার পরিবর্তন হয়েছে, আমরা আশা করি সর্বজন শ্রদ্ধেয় বিশ্বনন্দিত যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার যেহেতু পুরো বিশ্বেই তার জনপ্রিয়তা রয়েছে, আমি আশা করি এই সরকার যদি এখানে সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করেন, 2012 সাল থেকে যেটি খরা ছিল শ্রমিক ভিসা বন্ধের, সেটি কেটে যাবে এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সহায়ক হবে। আসলে যদি আমরা আমাদের দেশের শ্রমিক যদি না পাই, তাহলে আমরা কিন্তু একটি বিষয় যে আমরা তো দেখছি যে 2023 বা 24-এ তো আমাদের কর্মী সেখানে গিয়েছে বা যাচ্ছে, তাহলে এই কর্মীরা কি আপনারা কাজে লাগাতে পারছেন না, বা আমাদের ব্যবসায়ীরা কি কাজে লাগাতে পারছে না সেখানে? আসলে যে সংখ্যাটি এখানে আসছে এটি আমাদের আসলে বলা যায় সংখ্যার জন্য এটা অপ্রতুল, এবং এখানে অনেক রেস্ট্রিকশন আছে। এখানে সার্টিফিকেটের প্রয়োজন হয়, এখানে ভিজিটে এসে ওখানে ভিসা লাগানোটা অনেক সময় কষ্টসাধ্য হয়। তো সরাসরি যদি আমরা ভিসা দিয়ে নিয়ে আসতে পারতাম আমাদের পছন্দনীয় কর্মী, তাহলে আমরা হয়তো আমাদের কাজের ক্ষেত্রে এটা সহায়তা পেতাম। কিন্তু এখন যেহেতু অদক্ষ শ্রমিক আসে আমাদের, যেটি এক্স্যাক্টলি যে শ্রমিক দরকার যে কাজের জন্য, তা আমরা অনেক সময় পাই না। তো যার কারণে সরাসরি যদি ভিসা থাকতো, আমরা সরাসরি আমাদের পছন্দনীয় যদি কর্মী নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের জন্য এটা সহায়ক হতো। তো আমরা আশা করি এখন হয়তো এই সরকার একটা পথ সুগম করবেন, তাতে করে এখানে ব্যবসা করার জন্য আমাদের অনেক সুবিধা হবে। শুধুমাত্র শ্রমিকের কারণে আমরা আমাদের ব্যবসাতে কাঙ্ক্ষিত শ্রমিক নিয়োগ দিতে পারছি না, বিদায় আমরা সে সুফল বয়ে আনতে পারছি না। আচ্ছা, এটি তো আপনাদের যারা সেখানে ব্যবসা বাণিজ্য করছেন, বিনিয়োগ করছেন, তাদের বিষয়টি আমরা জানলাম, কিন্তু ধরেন আমাদের কর্মীরা যারা সেখানে যাচ্ছে একেবারে অন্য কোনো বিদেশি কোম্পানিতে কাজ করার জন্যে, বা তারা নিজেরা সেখানে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করবে, এই যে কর্মীরা যাচ্ছে ধরেন, তারা আসলে যে সমস্যার মধ্যে পড়ছে এখন, এটি করোনার পর থেকে যেটি বলছিলাম শুরুর দিকে, যে এই বিপদে পড়া বা কর্মীরা সেখানে গিয়ে যে সমস্যার মধ্যে পড়ছে কেন, বা কি অবস্থা, এখনও সেই সমস্যা আছে কিনা? এখানে দেখেন, এটা একটি আন্তর্জাতিক বাজার, এই কারণের মধ্যে আরো অনেক দেশের, বিশেষ করে দেশের শ্রমিকরা এখানে আসছেন। যদি সরকারিভাবে যদি দক্ষ শ্রমিক প্রেরণ করা যেত, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি এখানে শ্রমিক প্রেরণ করা যেত, তারা অ্যাটলিস্ট যদি ভাষাটা, হয়তো আরবি ভাষা তারা বলতে পারবে না, কিন্তু হিন্দি, উর্দু বা অ্যাটলিস্ট ইংলিশ ভাষাটা যদি তারা বলতে পারতো, তারা তাদের
যে আরো অন্যান্য দেশের সাথে কম্পিটিশন করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারত। হয়তো সরকারিভাবেই উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি, যাতে করে দক্ষ শ্রমিক আসে। অ্যাটলিস্ট যতটুকু সরকারি পক্ষে সম্ভব হয় ততটুকু প্রশিক্ষণ দিয়ে যদি লোকজনকে পাঠানো হয়, বাসাটা যদি তাদের জানা থাকে, তাহলে অনেক কিছু তাদের সহজ হতো। হয়তো কম্পিটিশনের কারণে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। আচ্ছা, না আমি আরেকটি বিষয় এই সাথে নিশ্চয়ই সেটি তো আছে, আমাদের দেশ থেকে দক্ষ কর্মী যাওয়া, কিন্তু যদি ভিজিট ভিসায় যাদেরকে নেওয়া হচ্ছে, ধরেন যে এই বছর যদি জুনের হিসাব বলি প্রায় 33,000-এর মতো আমাদের বিএমইটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছে। এর বাইরেও তো আরও অনেক গিয়েছে। 2023 সালেও 22-23 সালেও আমরা দেখেছি যে সেখানে প্রায় 5 লাখের মতো সেখান থেকে ডিমান্ড ইস্যু হয়েছে বা আমাদের অ্যাটাস্টেশন হয়েছে আমাদের হাই কমিশন থেকে, দূতাবাস থেকে এবং দুবাই কনসুলেট থেকে। তাহলে এই যে 2 বছরে 5 লাখের মতো যে সেখানে কর্মী গেল, এই কর্মীদের মধ্যে আসলে তারা কেমন আছে? তারা তো যারা আসছে তারা প্রত্যেকেই তাদের কাঙ্ক্ষিত যারা কাজ পেয়েছেন তারা তো ভালোই আছে। হয়তো অনেকের এক্সপেকটেশন অনুযায়ী কাজ পায় নাই, তারা হয়তো এখানে হয়তো তাদের প্রপার জায়গায় পৌঁছতে পারে নাই। পৌঁছতে না পারলেও বিগত 2 মাস এবং কামিং আরো 2 মাস, ধরুন নভেম্বর ডিসেম্বর সহ 4 মাস এদেশের সরকার তাদেরকে সুযোগ করে দিয়েছেন যারা অবৈধভাবে এখানে আছেন। হয়তো তারা আবার তাদের কাঙ্ক্ষিত জায়গায় ভিসা লাগাতে পারবেন, অথবা যদি লাগাইতে না পারেন তারা দেশে চলে যেতে পারবেন। দেশে চলে যাওয়ার জন্য আমি বলবো না, কিন্তু তারা যেহেতু এখন বিগত 2 মাস, এখন রানিং 1 মাস 3 মাস, আরো আগামী আর 1 মাস 3 মাস, এই 4 মাসের মধ্যে তারা যদি বিষয়টা রিনিউয়াল করে ফেলতে পারে, যারা অবৈধভাবে আছে তারাও করতে পারে। এবং তারা অনেকেই ইতিমধ্যে আমার মনে হয় না খুব বেশি বেকার আছে, তারা বিভিন্ন সেক্টরে তারা নিয়োগ পেয়েছে, কাজ করতেছে। এবং যারা অবৈধভাবে আছে ভিসাটা যে কোনো কারণে তাদের রিনিউয়াল করতে পারে না, এখন তাদেরকে এই সরকার সুযোগ দিয়েছে। আর যদি এরা যদি এই কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি ভিসা লাগাইতে না পারে, তাহলে তাদের বিনা জেলে তারা দেশে চলে যেতে পারবে। আমি আশা করব, জি জি, তবে আমি আশা করব এই সময়ের মধ্যে তারা সবাই বৈধভাবে ভিসা লাগাতে পারবেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু ধরেন এখানে তো আবার কর্মীদের উপরেই তো আসলে এই বৈধতার বিষয়টি বা ভিসা লাগানোর বিষয়টি তাদের উপর নির্ভর করে। কোম্পানি খুঁজে বা মালিক খুঁজে বের করা, সেখানে চাকরি নেওয়া, এই জিনিসটাও তো একটু কঠিন নিশ্চয়ই তাদের জন্য। এখানে না, তেমন কঠিন হবার তো কোনো কিছু নাই। এখানে তো অনেক কোম্পানিতে লোকজন, দক্ষ লোকজন, দক্ষ বা লেবার শ্রেণী বা হেল্পার, বিভিন্ন তাদের যেই অনুযায়ী তাদের যতটুকু তাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী তো তারা তো কাজ পাচ্ছে। তো তারা যেহেতু কাজ পাচ্ছে, সেহেতু তারা তাদের এই যে যথেষ্ট সময় দিয়েছিল, বা ইতিপূর্বে যদি অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে করোনার পর থেকে, হয়তো ব্যবসা বাণিজ্য অনেকেই যারা আগে স্বাবলম্বী ছিল করোনার কারণে তারা হয়তো সমস্যায় পড়েছে, অনেকগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে, তার কারণে তারা ভিসা রিনিউয়াল করতে পারে না। এখন তো যেহেতু একটা সুযোগ দিয়েছে, আরো নতুন নতুন অনেক কোম্পানি হয়েছে, তাহলে সেই হিসাবে তো তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে বলে আমি মনে করি। আর ভিসাটা যেটা একটু খরচ হয়তো বৃদ্ধি হয়েছে, সেটা যদি তারাও কিছু দেয় এবং মালিক পক্ষের যদি কিছু দেয়, তাহলে তো আমার কাছে মনে হয় এটি তারা ভিসা লাগাতেও পারতেছে, কাজও খুঁজে পাচ্ছে। আমার কাছে মনে হয় না খুব বেশি মানুষ এখানে এরকম কাজের বাইরে আছে। জি, নিশ্চয়ই অন্য যারা বেকার আছে বা কাজের বাইরে আছে, আপনার সংখ্যা খুব কম বলছিলেন, তারপর যারা আছে তারা যেন কাজ পেতে পারে সে বিষয়ে তারা ইতিমধ্যে আমার মনে হয় যে সময়টা আছে, এই সময়ের মধ্যে তারা কাজ খুঁজে তাদের ভিসা রিনিউয়াল করতে পারবে বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। মোস্তফা মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন যে সেখানে কর্মীদের বেকারত্ব বা কাজের বিষয়টি, একই সাথে যে আমাদের যে ভিসা, যে সরাসরি যেই ওয়ার্ক পারমিট ভিসা বা যে আমাদের কর্মী যাওয়ার যে ভিসাগুলো, সেই ভিসাগুলো যেহেতু 12 সালের পর থেকেই বন্ধ রয়েছে, এখন পরিবর্তিত সরকারের কাছে আপনি যেমনটি প্রত্যাশা করছিলেন যে হয়তো এখন সেই সম্ভাবনাটি হয়তো দেখা দিতে পারে শ্রমবাজার খোলার, আপনি যদি এই বিষয়ে আরও কোনো পর্যবেক্ষণ বা পরামর্শ আপনার থাকে? এই বিষয়ে আমি একটি কথা বলতে চাই। মানে অন্যান্য দেশ থেকে, অন্যান্য ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশ থেকে তো যাচ্ছে কর্মী ভিসা সরাসরি, অন্যান্য দেশ থেকে এখানে কর্মীরা আসছেন, এবং বাংলাদেশ থেকে যেহেতু বাংলাদেশের মানুষরা এখানে সুনামের সহিত কাজ করেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন না করে তারা কর্মস্থল ত্যাগ করেন না। অনেক সময় অন্যান্য দেশের
লোকেরা তাদের গড়ির দিকে দেখে, টাইমের দিকে দেখে কাজ শেষ করেন, কিন্তু আমাদের দেশের কর্মী বাহিরে আন্তরিকভাবে কাজ করেন। আর তারা ব্যবসা প্রতিষ্ঠানকে এটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা নিরলস প্রচেষ্টা করেন, পরিশ্রম দিয়ে থাকেন। এখন একটা জিনিস দেখেন, বাংলাদেশের অর্থনীতির চাকা হচ্ছে রেমিটেন্স। এখন যদি 2012 সাল থেকে যদি এখানে যদি লোকজন আসা বন্ধ থাকে, এবং অনেকেই যারা আছেন এদের তো একটা নির্দিষ্ট বয়স হচ্ছে, নির্দিষ্ট একটা বয়সের পরে তারা তাদের দেশে চলে যেতে হয়, তাহলে এইভাবে যদি মাইনাস হতে থাকে তাহলে একটা সময় বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তাই আমার কাছে মনে হয় যারা মানুষ এখানে আসতে পারে, দক্ষ শ্রমিকরা আসতে পারে, এটা সরকারিভাবে মানে G2G এটা উদ্যোগ নিয়ে এটা করতে হবে। এবং যারা আসবে তাদেরকে এখানকার বিভিন্ন সংগঠন আছে, কনসুলেট আছে বা অন্যান্য যারা আছে তাদেরকে এদেশের কানুন সম্পর্কে অবহিত করতে হবে, এবং দক্ষ শ্রমিক নিয়ে আসার জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, যাতে করে রেমিটেন্স প্রবাহটা ঠিক থাকে এবং প্রবাসীরা যদি এয়ারপোর্টে হয়রানি না হয়। এবং দেখেন, আগের সরকার এদেশের আমাদেরকে বলা হবে রেমিটেন্স যুদ্ধ, আমাদেরকে বলা হবে অর্থনীতির চাকা সচলকারী, কিন্তু আমাদেরকে আবার দুটো মোবাইল দিয়ে এরপরে বলবে যে ট্যাক্স দিতে হবে বা সুযোগ সুবিধা থাকবে না। তো এগুলোও আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে প্রবাসীরা দীর্ঘদিন পরে দেশে যায়, তারা যেন তাদের কিছু ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারে, বিশেষ করে মোবাইল বা অন্যান্য কিছু, এই সুযোগ সুবিধাটাও দিতে হবে। এবং প্রবাসে যদি যাওয়ার সময় এয়ারপোর্টে অনেক সময় কিছুটা হলেও হয়রানি হয়, বিমানের টিকিটটা অনেক সময় অন্যান্য ফ্লাইটের সাথে আনুষঙ্গিকভাবে থাকে না, এটাও লক্ষ্য রাখতে হবে। আমরা একটু বিরতি নিয়ে আবারও আসি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসী মুখ। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের আজকের আয়োজনে। আমরা সংযুক্ত আরব আমিরাত সহ আমাদের প্রবাসী বাংলাদেশিদের নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটু গুলশানারা আপনার কাছে একটু আসতে যাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে যেহেতু আপনি আছেন, একটু আপনার এখনকার যেই বাস্তবতা, সেখানে যারা আপনার নারীরা আছেন বিভিন্ন পেশায় বা অনেক উদ্যোক্তারাও কিন্তু এরই মধ্যে আছেন, আপনারা প্রতিষ্ঠিত অনেকে আছেন, একটু যদি বলতেন যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নারীদের জন্য আসলে সেখানে কি ধরনের সুযোগ সুবিধা বা সম্ভাবনা আছে, বিশেষ করে যদি কেউ সেখানে উদ্যোক্তা হতে চান বা ব্যবসা বাণিজ্য অথবা কোনো প্রফেশনে যুক্ত হতে চান, কতটুকু সহজ? জি জি, আমি সংযুক্ত আরব আমিরাত আবু ধাবিতে বসবাস করছি। আমাদের এখানে নারীদের বলতে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। প্রথমত হচ্ছে যে আপনি যদি শিক্ষা ক্ষেত্র দিয়ে যদি ধরতে যান, তাহলে নারীদের জন্য ভালোই সুযোগ সুবিধা। সেটা হতে পারে আইটি সেক্টর, হতে পারে আপনার বিএসসি নার্সিং এর উপরে বা ফার্মাসিস্টের উপরে, এই জিনিসগুলা ভালো সুযোগ সুবিধা আছে। আর এখন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নারীরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠিত করছে। আমিরাতের বিভিন্ন স্টেটের নারীরা তাদের, সেটা অনলাইন বলেন অফলাইন বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট, কেউ হচ্ছে সব কাপড়ের বিজনেসের সাথে জড়িত, তো আছে, সুযোগ সুবিধা আছে। এখন সুযোগটা হচ্ছে যে আমাদেরকে কাজে লাগাতে হবে। জি, মানে সঠিকভাবে কাজে লাগানো বা বিষয় নির্ধারণ করা, এটি হচ্ছে যে বড় বিষয়। এখন আপনাদের এখানে যারা ধরেন যে নারী উদ্যোক্তা যারা, যদি ধরেন যে অনলাইন শপ বা রেস্টুরেন্ট বা পোশাকের কোনো যদি বিপণী বিতান বা কোনো অনলাইন বিতানের ব্যবস্থা বা আয়োজন উদ্যোক্তা হন, সেক্ষেত্রে ক্রেতা কি আমাদের বাংলাদেশিরাই নাকি ওই দেশের ক্রেতারাও আছে? ক্রেতা যেরকম সর্বপ্রথম ক্রেতা হচ্ছে আমাদের বাংলাদেশিরা, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন এশিয়ান কান্ট্রির যারা আছে, কারণ যেহেতু আমাদের ক্লথিং গুলো হচ্ছে কি সালোয়ার কামিজ, শাড়ি, জুয়েলারি, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে যে এশিয়ান কান্ট্রির মানুষ, আর প্লাস হচ্ছে আমরা কিছু কিছু আছে আবার এখানকার যারা আরবি, ওদের কাছেও যদি সেটা যদি পরিচিতি লাভ করে তাহলে ওরাও সেটা ওখান থেকে কেনাকাটা করে। কিন্তু সমস্যা হচ্ছে যে ধরেন বাংলাদেশ থেকে যখন প্রোডাক্টটা আনা লাগে, ওটার কোনো ব্যবস্থা নাই। আমাদের নারী উদ্যোক্তারা যারা আছে, ওনারা প্রোডাক্ট আনতে গেলে অনেক সমস্যার বিড়ম্বনার মধ্যে পড়ে। সেখানে আপনারা কি বাংলাদেশ থেকে নেয়ার জন্য অফিসিয়াল বা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার কি ব্যবস্থা নেই? পোশাক তো আমাদের দেশ থেকে তো এক্সপোর্ট হয় বিভিন্ন দেশ। জি জি, আমি যতটুকু জানি
মানে ওভাবে কোনো আসলে কার্গোর কোনো ব্যবস্থা সম্ভবত না আমাদের দেশে এখনো ওভাবে গড়ে ওঠে নাই, ওভাবে এখনো গড়ে ওঠে না। মানে যদি ওই জিনিসটা যদি থাকতো বা ধরেন এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যদি সরকারের ক্ষেত্রে যদি একটা কোনো ব্যবস্থা থাকতো যে না এই পণ্যটা বাইরের দেশে যাচ্ছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ, তাহলে যেটা এক্সট্রা বা কিছু মানে যদি পরিবহনের ব্যবস্থাটাও সহজ হতো, জি পরিবহনের ব্যবস্থাটাও সহজ তাহলে হতো, কারণ আমাদের পোশাক তো বেশিরভাগ ইউরোপ আমেরিকার দেশগুলোতে যায়, আর মধ্যপ্রাচ্য বা আমিরাতের এই ধরনের দেশ থেকে সাধারণত ওখান থেকে প্রোডাক্ট আমাদের দেশে আসে বা উপহার সামগ্রীগুলো আসে, এই সার্ভিসটাই বেশি, কিন্তু যাওয়ার ব্যাপারটা একটু হয়তো আপনি যেটা বলছিলেন নিশ্চয়ই অনেক চাহিদা এখন আমাদের দেশে, মানে দেশের প্রোডাক্টের অনেক চাহিদা, সেটা আপনার বাংলাদেশি প্রবাসীদের কাছেও চাহিদা, আবার বাইরে মোটামুটি বাইরের প্রবাসীদের কাছেও চাহিদা, ওরা কারণ ভালো প্রোডাক্ট দিচ্ছে, আমাদের নারী উদ্যোক্তারা পুরো ভালো প্রোডাক্ট দিচ্ছে, ভালো জিনিস দিচ্ছে, সেজন্য চাহিদাটা আছে। নিশ্চয়ই আমরা আশা করব যে আমরা আশা করব আমাদের দূতাবাস এবং আমাদের সরকারের সংশ্লিষ্টরা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন, কারণ প্রবাসী বাংলাদেশিরা প্রতিষ্ঠিত হলে সেই রেমিটেন্সটা দেশে আসবে। আমরা একটু মোস্তফা মাহমুদ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আপনার কাছে একটু আসতে যাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে আপনি বলছিলেন সেখানে শ্রমবাজারের সাধারণ কর্মী বা সেখানে যারা আমাদের শ্রমবাজার চালুর ব্যাপারে, এখানে শুধুমাত্র আমরা কর্মী নিয়ে কথা বলছি বা আমাদের ব্যবসা নিয়ে কথা বলছি, কিন্তু এই ব্যবসাটাকে যদি পরিচালনা করতে হয় সেখানে আমাদের অর্থের প্রয়োজন হয়। অনেক ছোট ছোট ব্যবসায়ীরা আছে তারা অর্থের কারণে হয়তো ঠিকমতো ব্যবসা করতে পারে না। আমি গত দুদিন আগেও এখানকার জনতা ব্যাংকের সিইও মহোদয়ের সাথে আলোচনা করেছি, তিনি অনেক আন্তরিক দেখেছি আমি। আমার কাছে মনে হয় অন্যান্য ব্যাংকের যে শাখাগুলো আছে, বিশেষ করে শারজা শাখা, দুবাই শাখা, আবুধাবি শাখা, আলাইন শাখা, তাদের শাখা ম্যানেজারদের সাথে যদি তারা ডিসকাস করেন, তো আমার মনে হয় তারা ব্যবসা ক্ষেত্রে মোটামুটি যদি সহায়তা পায় তারা ব্যবসাটাকে দাঁড় করিয়ে নিতে পারবেন। আমরা যারা প্রবাসী আছে, আমাদের পরিবার পরিজন তো দেশেই থাকে, আমরা একটা উদ্বিগ্নের মধ্যে থাকি। আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আমাদের প্রবাসী মুখের আজকের এই পর্ব, আমাদের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্বে যুক্ত হওয়ার জন্যে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।